এদিকে এই 5 মাসে দেশ থেকে পাচার হয়েছে 100 কোটি টাকারও বেশি। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হতে পারে ডক্টর ইউনূস, কেড়ে নিতে পারে ডক্টর ইউনূসের নোবেল পুরস্কার, গ্রেপ্তার হতে পারে ক্রীড়া উপদেষ্টা আসিফ ভুঁইয়া। দর্শক, বাংলাদেশ সরকারের দুই উপদেষ্টার দুই সহকারী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও তাদেরকে বহিষ্কার করা হয়েছে, চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই খবর পুরনো হয়ে গেছে, কিন্তু কি কারণে সরিয়ে দেওয়া হলো সেটা নিয়ে যখন ধোঁয়াশা ছিল তখন গণমাধ্যম জানাচ্ছে শত শত কোটি টাকার মালিক হয়েছেন বিভিন্ন অনৈতিক কাজ করে, তেমনটাই বলছে দৈনিক কালের কণ্ঠ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেশ আলোচনায় আছেন। 2-3 দিন হলো তার এপিএসকে সরানো হয়েছে। মানে এই সরানোকে অবশ্য এপিএস জানাচ্ছেন যে তিনি পদত্যাগ করেছেন। আমরা জানি এ ধরনের সরানোর ক্ষেত্রে পদত্যাগ করতেই বলা হয়, পদত্যাগ না করলে পরে বরখাস্ত করা হয়, এসব আমরা বুঝি। যে সরানো হয়েছে এবং কেন সরানো হয়েছে সেটা নিয়ে আলোচনার রেশ মিলতে না মিলতেই জনাব আসিফ মাহমুদের বাবাকে নিয়ে একটা খবর, যেটা অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার বাবার নামে কন্ট্রাক্টরের লাইসেন্স নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। এরপর দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। তো সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল করবেন। দর্শক, শিরোনাম এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকের সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ। ঠিক সময় আর বাড়াবো না, আমরা বিস্তারিতভাবে দেখতে যাব যে আসলে কি ঘটেছে। যে সজীব ভুঁইয়া, সে কিন্তু ক্রীড়া উপদেষ্টাই ছিল, সেখানে থেকে 3-4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু কোটি কোটি টাকার সম্পদ তার হাত থেকে চলে গিয়েছে দেশের বাইরে। দর্শক, কথা বাড়াতে চাচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসি। তবে এতটুকু জানতে পারেন যে আওয়ামী লীগ এই সুযোগের অপেক্ষায় ছিল। তো কথা নয়, চলুন স্ক্রিনে। দর্শক, বাংলাদেশ সরকারের দুই উপদেষ্টার দুই সহকারী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও তাদেরকে বহিষ্কার করা হয়েছে, চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই খবর পুরনো হয়ে গেছে, কিন্তু কি কারণে সরিয়ে দেওয়া হলো সেটা নিয়ে যখন ধোঁয়াশা ছিল তখন গণমাধ্যম জানাচ্ছে শত শত কোটি টাকার মালিক হয়েছেন বিভিন্ন অনৈতিক কাজ করে, তেমনটাই বলছে দৈনিক কালের কণ্ঠ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্য সহ নানা অভিযোগ উঠেছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী এবং মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদবির বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোসর চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে বিভিন্ন পুনর্বাসন কর্মকাণ্ড চালানোর জন্য। এই 3 জনের 2 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে, ফারাবী এবং মোয়াজ্জেম। মাহমুদুল হাসান তিনি রাশিয়াতে রয়েছেন, রাশিয়াতে থেকে তিনি আর ফিরবেন কিনা, একজনের চিকিৎসার জন্য তিনি রাশিয়াতে রয়েছেন, সেই রাশিয়া থেকে তিনি আর ফিরবেন না বলেই মনে হচ্ছে, তেমন আভাসই গণমাধ্যম দিচ্ছে। কোথায় থেকে তারা এত টাকা মারলেন, কি তারা বলছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই বা এরপরে কি করবেন? আমরা তার বাবার কেলেঙ্কারি নিয়েও খবর হতে দেখেছি। তার মন্ত্রণালয়ের অধীনে কন্ট্রাক্টর হিসেবে কাজ করার জন্য তিনি লাইসেন্স নিয়েছিলেন। পত্রিকায় খবর হওয়ার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হস্তক্ষেপে সেই লাইসেন্স বাতিল করার ঘটনাও আমরা দেখেছি। সেই রকম দুর্যোগের মধ্যে তিনি যখন চলছেন তখন এই 3 জন মানে 2 উপদেষ্টার 3 সহকারীর কর্মকাণ্ড নিয়ে এই ভিডিও। দর্শক, থাকবেন আমাদের এই আলোচনায়, কারণ এই আলোচনাটা অনেক গভীরের থলের বিড়া হচ্ছে। জানা গেছে তদবির বাণিজ্যের অভিযোগ ওঠার পর মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবীকে অব্যাহতি দেওয়ার ঘটনা তো আমরা আগেই জানি। 21 এপ্রিল মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবীকে অব্যাহতি দিয়ে সরকারি আদেশ জানা গেছে। অন্যদিকে ডাক্তার মাহমুদুল হাসান বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন, তিনি সেখান থেকে ফিরবেন কিনা সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন, বেশ হ্যাডাম ছিল তার। অভিযোগ উঠেছে সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি, বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোসর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে উপজেলা প্রকৌশলী পর্যন্ত প্রায় সব গ্রেডের কর্মকর্তার বদলি, পদায়নে তদবির বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগ ঘুরে ঘুরে তদবির করে বেড়াতেন। তার কাজই ছিল বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ে বসে এই তদবিরের কাজগুলো করা। বিশেষ করে বলা হচ্ছে স্বরাষ্ট্র, পানি সম্পদ, গৃহায়ন,
ও গণপূর্ত অধিদপ্তর এবং সড়ক ও মহাসড়ক বিভাগে ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার তদবির করতেন এই মোয়াজ্জেম। উপদেষ্টা নিয়োগের বেশ কিছুদিনের মধ্যে মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত সচিবালয় এবং সরকারি দপ্তরে অবস্থান করে তদবির করতেন তিনি। তাদের ভয়ে তটস্থ থাকতেন বিগত সরকারের আমল থেকে কর্মকর্তা ও কর্মচারী যারা রয়েছে তারা। মোয়াজ্জেমকে খুশি করতে সে যা চেয়েছে তাই দিয়েছেন সবাই। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেছেন, বিভিন্ন দপ্তরে গিয়ে ঠিকাদারি তদবির করতেন মোয়াজ্জেম। এমনকি পুলিশের অস্ত্র, গোলাবারুদ, শটগান সহ বিভিন্ন যন্ত্রপাতি কেনায় ঠিকাদারদের বিল পাইয়ে দিতে তদবির করেছেন তিনি। পানি সম্পদ মন্ত্রণালয়ে ছিল তার অবাধ বিচরণ। এই মন্ত্রণালয়ে বিগত সরকারের সময় কাজ পাওয়া যেসব ঠিকাদার পালিয়েছেন তাদের কাজ চালিয়ে নেওয়ার জন্য নতুন নিয়োগ দেওয়া ঠিকাদারদের থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার ও প্রকৌশলী বদলির তদবির করতেন তিনি। সন্ধ্যার পর চলে যেতেন সেগুনবাগিচা গণপূর্ত অধিদপ্তরে। দীর্ঘ সময় সেখানে অবস্থান করে ঢাকা মহানগরী, চট্টগ্রাম, রাজশাহী বিভাগীয় শহর, ঢাকার নিকটবর্তী জেলাগুলোও প্রকৌশলী বদলির তালিকা করতেন। এক একটি বদলিতে লাখ লাখ টাকা দিতে হতো তাকে, এমনটাই জানা গেছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৌরসভার সচিব ও প্রকৌশলী, সিটি কর্পোরেশনের বিভিন্ন গ্রেডের কর্মকর্তা নিয়োগে বদলি বাণিজ্য করতেন, এমন অভিযোগ করেছেন কর্মকর্তারা। শুধু তাই নয়, ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিশেষ সুবিধার বিনিময়ে তাদের পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করেছেন মোয়াজ্জেম, এমন অভিযোগ খোদ স্থানীয় সরকার বিভাগ কর্মকর্তার। একই রকম অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত 2 কর্মকর্তার বিরুদ্ধে। তারা চিকিৎসক, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরিচালক, উপপরিচালক, সিভিল সার্জন নিয়োগ বদলির মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুজন মিলে মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরিচালক, উপপরিচালক, সিভিল সার্জন নিয়োগ বদলিতে 15 থেকে 25 লাখ টাকা করে নিতেন, এমন অভিযোগ উঠেছে। এছাড়া 5 আগস্টের পর পালিয়ে যাওয়া ঠিকাদারদের স্থলে নতুন ঠিকাদার নিয়োগে তারা কমিশন বাণিজ্য করতেন, এমন কথা শোনা যাচ্ছে, এমন অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। এদিকে সরকার যখন তাদেরকে বহিষ্কার করেছে তখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন তিনি বলছেন অন্য কথা, তাকে নাকি সরকার বহিষ্কার করেনি, তিনি নিজেই নাকি পদত্যাগ করেছেন। কি হাস্যকর একটা কথা। সরকার বিজ্ঞপ্তির প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ বাতিল করে দিল, অথচ তিনি বলছেন তিনি পদত্যাগ করেছেন। কিভাবে বলছেন? তিনি বলছেন যে সামনে আমার বিসিএস এর ভাইবা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক, সহকারী পরিচালক পদে পরীক্ষা, এই সব কারণে আমি নিজে থেকে পদত্যাগ করেছি, আমাকে বহিষ্কার করা হয়নি। এই হাস্যকর কথাও তিনি বলেছেন। অন্যদিকে ফারাবি এবং ডাক্তার মাহমুদুল হাসান তাদের দুজনের সঙ্গে কালের কণ্ঠ যোগাযোগের চেষ্টা করেছে। গণমাধ্যমের কারো ফোন তারা ধরেননি, কারো কোনো কথার জবাবও দেননি, টেক্সট পাঠালেও তারা কোনো উত্তর দেননি। একজন তো বিদেশে রয়েছেন, রাশিয়াতে রয়েছেন, তিনি আর ফিরবেন কিনা সেই ব্যাপারেও সন্দেহ রয়েছে। তিনি দেশে ফিরলে তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে বলে জানা যাচ্ছে। বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে দুর্নীতির মহাসাগরে পড়ে গেছেন বলে বিভিন্নজন আলোচনা করছিলেন। বাবার কেলেঙ্কারি প্রকাশিত হয়েছে, তার এপিএস এর কেলেঙ্কারি। এখন তার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে যে আলোচনাগুলো চলছিল যে নানা রকমের অসৎ কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত, বিভিন্ন ভায়া হয়ে তিনি কাজ করেন, তাহলে ভায়াগুলো কি এপিএস কিংবা সমন্বয়কদের অন্যরা যে কথাগুলো একাধিক ইউটিউবারও বিদেশ থেকে, তাদের শুভাকাঙ্ক্ষী ইউটিউবারও বিদেশ থেকে বলার চেষ্টা করছিলেন, সেগুলো সত্য কিনা তদন্তের মাধ্যমেই হয়তো বেরিয়ে আসবে। যদিও ক্ষমতায় থাকাকালীন তদন্ত হবে বলে আমার মনে হয় না। এপিএস এর এই কর্মকাণ্ডের পরে এবং বাবার ঠিকাদারি লাইসেন্স নেওয়ার পর, তার মন্ত্রণালয়ের লাইসেন্স নেওয়ার পরে আমার মনে হয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আর নৈতিক অবস্থান থাকে না এই দায়িত্বে থাকার। অনেকেই তাই তার পদত্যাগ দাবি করছেন। ভিপি নূর তো বেশ কয়েকদিন আগেই স্পষ্টভাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আবদুল্লাহ দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, কারণ তারা থাকলে সরকার বিতর্কিত হবে, সরকার নিরপেক্ষতা হারাবে। এই অভিযোগ তো অনেক পুরনো অভিযোগ। দর্শক, আপনার কি মনে হয় এই যে এপিএসরা কোটি কোটি টাকা হাতিয়ে নিল বিভিন্ন বাণিজ্য করে, এই টাকা কি সরকার বাজেয়াপ্ত করতে পারবে, কিংবা এর জন্য প্রশ্নের মুখোমুখি কিংবা শাস্তির মুখোমুখি কি উপদেষ্টাদের করা হবে? সেই প্রসঙ্গে আপনার স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বেশ আলোচনায় আছেন। 2-3 দিন হলো তার এপিএসকে সরানো হয়েছে। এই সরানোকে অবশ্য এপিএস জানাচ্ছেন যে তিনি পদত্যাগ করেছেন। আমরা জানি এ ধরনের সরানোর ক্ষেত্রে পদত্যাগ করতেই বলা হয়, পদত্যাগ না করলে পরে বরখাস্ত করা হয়, এসব আমরা বুঝি। যে সরানো হয়েছে এবং কেন সরানো হয়েছে সেটা নিয়ে আলোচনার রেশ মিলতে না মিলতেই
জনাব আসিফ মাহমুদের বাবাকে নিয়ে একটা খবর, যেটা অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার বাবার নামে কন্ট্রাক্টরের লাইসেন্স নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। এরপর জনাব আসিফ মাহমুদ সেটার ব্যাখ্যা দিয়েছেন। আমি একটু পড়ি। আমি এই ব্যাখ্যাটার মধ্যেও প্রবলেম দেখছি। প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স নিয়েছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম, তিনি পোস্ট করলেন, নিউজও হলো, নানান আলোচনা সমালোচনা হচ্ছে, তাই উনি ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা চমৎকার বলেছেন, এটা সত্যিই তাই। ইনফ্যাক্ট জুলকারনাইন সায়েরও এই প্রশ্নটাই তুলেছেন। বিষয়টি বোঝানোর পর আজকে আমার বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। তিনি তার বাবা সম্মত এটা বুঝতে পারেননি তিনি বলছেন। তবে জনাব আসিফ মাহমুদ বলছেন এই লাইসেন্স ব্যবহার করে কোনো রকম কোনো কাজ নেওয়া হয়নি। আচ্ছা, এই যে একজন, তার ভাষ্য মতে একজন তার বাবার নাম ব্যবহার করে সুবিধা পাওয়া যেতে পারে, ওনার ভাষাটা এরকম, স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। মানে আসিফ মাহমুদের বাবার নামে, ধরে নিলাম যে স্থানীয় একজন ঠিকাদারি করবেন কিন্তু বাবার নামে করবেন, এমনি এমনি করছেন, তার বাবা এমনি এমনি এটায় রাজি হয়ে গেছেন। বা সেই ঠিকাদারে কেন মনে হলো আসিফ মাহমুদের বাবার নামে লাইসেন্স থাকলে কাজ পাওয়ার সুবিধা হবে? কেন মনে করলেন? কেন তার মধ্যে এই বিশ্বাস? এটা তো নতুন বাংলাদেশ। আসিফ মাহমুদ নতুন বন্দোবস্তের কথা বলেন, বলেন না? বলেন তো। তো তার বাবার নাম থাকলে কাজ পাওয়া যাবে, এটা ঠিকাদারের কেন মনে হলো? এই প্রশ্ন করা জরুরি, খুব জরুরি। আর একটা কথা বলে রাখা ভালো, বাবা এসব লাইসেন্স যদি নাও থাকে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্নটা হয়তো সরবে। আমি বলছি না তিনি দুর্নীতিতে জড়িত আছেন, কিন্তু দুর্নীতিতে মন্ত্রীর পজিশনে বসে থেকে জড়ানো কোনো ব্যাপার না। ওটার জন্য লাইসেন্স করে, বাবাকে লাইসেন্স করিয়ে, কন্ট্রাক্টারি করিয়ে এসব করতে হয় না। আওয়ামী লীগের সময় কয়জন মন্ত্রীর বাবা ভাই কারোর নামে লাইসেন্স করিয়ে তারা করাপশন করেছেন। তাও এখানে তিনি একটা বক্তব্য দিলেন, কিন্তু যে জায়গাটায় তিনি আসলে একেবারেই মানে সনাতনী পথে হাঁটলেন সেটা হচ্ছে তার এপিএস এর ব্যাপারে। আমি তার ফেসবুকে ঢুকে দেখলাম তার এপিএস যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা তিনি শেয়ার করেছেন যে তিনি পদত্যাগ করেছেন এবং কেন কেন পদত্যাগ করেছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করছেন, এগুলো লিখছেন। আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার জায়গা থেকে সেটা হচ্ছে জনাব আসিফ মাহমুদ তিনি যদি এই দুর্নীতির ব্যাপারে জ্ঞাত না থাকেন, যে অভিযোগগুলো এসে প্রায় বলি যে আমরা তো এগুলো নিয়ে অনেক দিন থেকে শুনছি, খুব ভালো হতো এই অপসারণের সাথে সাথে তিনি চাইতেন যে তার বিরুদ্ধে তদন্ত হোক। তদন্ত হওয়া মানে কারো কেউ দোষী প্রমাণিত হয়ে যাওয়া না। এবং আমরা আশা করতে চাই দুদক তদন্ত করে আওয়ামী লীগের দুদক হবে না। আওয়ামী লীগের সময় দুদকেও ডাকা হতো, আওয়ামী লীগের লোকজনকেও ডেকে দুদকে দেওয়া হয়েছে, তারপর সেখান থেকে তারা একটা ক্লিন সার্টিফিকেট নিয়ে বের হতেন। সেই সার্টিফিকেটের মতো ফাজলামো না, একটা জেনুইন তদন্ত তিনি চাইতে পারতেন, যেহেতু এটা নিয়ে সমাজে প্রশ্ন আছে, সিরিয়াস প্রশ্ন আছে, কিন্তু তিনি সেটা করলেন না, তিনি তার পক্ষে গিয়ে দাঁড়ালেন। একটা কথা আমরা বলি, যেমন এখানে তার বাবার ক্ষেত্রে একটা ডকুমেন্ট পাওয়া গেছে সরাসরি, তাই তাকে এটা নিয়ে কথা বলতে হয়েছে। দুর্নীতির ডকুমেন্ট কি সবসময় সরাসরি পাবলিক স্ফিয়ারে চলে আসে খুব সহজে? উত্তর হচ্ছে না। আওয়ামী লীগের, আমি যে কাউকে জিজ্ঞেস করি, যে কেউ এখানে জবাব দিতে পারেন ভিডিওর নিচে, যে আওয়ামী লীগের কজনের বিরুদ্ধে, কয়জন মন্ত্রীর বিরুদ্ধে, কয়জন নেতার বিরুদ্ধে দুর্নীতির একেবারে ডকুমেন্ট, এরকম পেপার ডকুমেন্ট আমাদের হাতে এসে হাজির হয়েছে, যে কেউ লিখুন তো। তাহলে কি আওয়ামী লীগ দুর্নীতি করে নাই? তাহলে আওয়ামী লীগ যে এত ভয়ঙ্কর করাপশন করছে আমরা জানলাম কিভাবে, বুঝলাম কিভাবে? আমি এজন্য বলি এই আলাপগুলো করতে হবে। যে মানুষটাকে নিয়ে ওয়াইড স্প্রেড সমালোচনা আছে, যে মানুষটাকে নিয়ে বিভিন্ন স্তরে, যারা আসিফ মাহমুদের শত্রু নন, এই সরকারের শত্রু নন, বরং বন্ধু, আমি এমন মানুষের কাছ থেকেও একই রকম অভিযোগের কথা শুনতে পেরেছি। এটা চারপাশে হচ্ছে, এটা স্পেসিফিক হওয়ার দরকার নেই। ফলে যেটা উচিত ছিল এই এপিএস এর ব্যাপারে তদন্ত করা, আর আসিফ মাহমুদ না চাইলেও সরকারের উচিত ছিল, এবং এপিএস এই ধরনের করাপশনের সাথে জড়িত আছেন, এটা যদি প্রাথমিক অভিযোগে সত্যতা পাওয়া যায়, সেটা মন্ত্রীর অগোচরে হয়েছে, এটা বিশ্বাস করাও কঠিন হয়। আমি খুবই পছন্দ করব এখনো সরকার আসলে এই ধরনের কোনো তদন্তে যাবে, কিন্তু আমি আগেও বলেছি এটা করবে না, কারণ সরকারের মধ্যে একটা অংশ আছে তারা শেখ হাসিনার মতো সফল হিসাবে এই সরকারকে দেখাতে চায়, সব ক্ষেত্রে নিখুঁত, সব ক্ষেত্রে কোনো সমস্যা নাই এবং সফল। কারণ কারো খায়েশ আছে
তারা এই সরকারকে আরও লম্বা করে টেনে নেবে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবৃন্দদের যারা এতক্ষণে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিল। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি, আপনারা কি বলতে চান অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এর আগে একটা মতামত দিবেন যে আসলেই এই উপদেষ্টা পদ যে আসিফের কাছে আছে সেটা ছিনিয়ে নেওয়া উচিত কি উচিত না, আপনার কি মনে হয়? তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।